প্রথম শুরু করলাম বঙ্গবন্ধু তখন জেলে, এবং জেলের তেলা ভাঙ্গ বঙ্গবন্ধুকে আনবো এই স্লোগানে আমরা সকল স্কুল কলেজ একত্রিত হয়ে আন্দোলনে নামলাম। আন্দোলন হলো, বঙ্গবন্ধু বের হলো। বঙ্গবন্ধু বের হওয়ার পরে তারপরে আসলো 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণে আমি ওই সময় ঢাকায় ছিলাম, আমি আবার আর্মিতে ভর্তি হওয়ার জন্য চলে গেছিলাম। তখন 7ই মার্চের ওই ইন্দিরা রোডে ওই এক পাশে দাঁড়ায় আমি ওই ভাষণ এবং বঙ্গবন্ধুর সেই যে নাম কি অগ্নিঝরা বক্তব্য, ওগুলো আমি শুনছি। এখন এই বক্তব্যের পরে বঙ্গবন্ধু বলে গেল যে বাংলাদেশকে মুক্ত করব, রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেব, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও এবং যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধের নেমে যেতে হবে। এটা ওই 7ই মার্চের ভাষণে সে ক্লিয়ার করে দিয়ে গেছে। বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে গেছে, আমরা তারই এই জ্বালাময় বক্তৃতার কারণে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিছি। এখন যখন দেখলাম ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে যখন দাঙ্গা হাঙ্গামা চলতেছিল, তো ওই সময় আমি কিন্তু ওর নাম কি আর্মিতে ভর্তি হওয়ার জন্য কচুক্ষেত ক্যাম্পে আমি সিলেক্ট হয়ে কচুক্ষেত ক্যাম্পে রয়েছি। এবং যখন দেখলাম মিলিটারি বাঙালি অবাঙালির ভিতরে দাঙ্গা হাঙ্গামা মারপিট চলছে, তখন ওই মুহূর্তে কর্নেল রায়হান সাহেব ছিল বাংলাদেশের বাংলাদেশের রিক্রুটিং অফিসার। তো উনি আমার বড় ভাইয়ের বন্ধু ছিল, সেই সূত্রে আমাকে একটা সুযোগ দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমি ওই আর্মিতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তারপরে উনি আমাকে হঠাৎ কয়েকদিনের ভিতরে 2-3 দিন পরেই আমাকে ড্রাইভার পাঠায়, জিপ দিয়ে তার ড্রাইভারকে দিয়া আমাকে ক্যাম্পে থেকে নিয়ে আসলো যে তুমি চলে আসো এখনই, এই মুহূর্তে তোমাকে ডাকছে। আমি গেলাম সেই কর্নেল রায়হান সাহেবের অফিসে আজিমপুরে, যে নিউ মার্কেটের ওই পাশে যে রিক্রুটিং উনি বসতো আর কি, কর্নেল সাহেব। ওখানে গেলে পরে উনি তখন বললেন যে এই মুহূর্তে অ্যাডভান্স তুমি ফরিদপুরে চলে যাও, দেশের অবস্থা ভয়ানক, আমি যদি জীবিত থাকি তাই তোমার চাকরি হবে। এই পরিপ্রেক্ষিতে উনি আমাকে জোর করে উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পরে তার 2 দিন পরেই ঢাকা গোলমাল শুরু হয়ে গেল। গোলমাল শুরু, পিলখানা বিভিন্ন জায়গায় গোলাগুলি শুরু হয়ে গেল, রাজারবাগ বিভিন্ন জায়গায় গোলাগুলি শুরু হয়ে গেল। ঢাকা থেকে সমস্ত লোক ফরিদপুর দিকে আসা শুরু করলো, বিভিন্ন জায়গায় চলে গেল। আমরা তাদেরকে রিসিভ করে তাদেরকে খাওয়া দাওয়া, রুটি, বিভিন্ন থাকা বন্দোবস্ত সমস্ত কিছু আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম। এমতো অবস্থায় দেশের অবস্থা তো উত্তপ্ত হয়ে গেল, এমন উত্তপ্ত হয়ে গেল। তখন আমরা বুঝলাম যে দেশে মিলিটারির সাথে আমাদের লড়তে হবে যেভাবেই হোক। তখন আমরা করলাম কি, দেশীয় মানে ইন্ডিয়া আমাদের লোকজন ছিল, বন্ধু ছিল, যারা এই বোম সম্বন্ধে অভিজ্ঞতা ছিল, তাদের একজনকে আমরা আনলাম। আনার পরে উনি আমাদের বাড়িতেই বসে, আমাদের বাড়ি পুরন বাড়িটা এই রাস্তার জাস্ট অপোজিটে আমাদের পুরন বাড়ি, তো এই বাড়িতে বসে সে বোম বানানো শুরু করলো। এবং সে কিছু বোম বানালো, আমাদের দেহ বোম বানাইতো। আমরা বোম বানানোর পরে তখন 21শে এপ্রিল ফরিদপুরে আর্মিরা সেলিং করতে করতে পদ্মা দিয়ে আসলো গোয়ালন্দ ঘাট। গোয়ালন্দ দিয়ে যখন আসে তখন এই মোমিনখার হাটের এইদিকে পদ্মার চরে, আমরা তো তখন অত বুঝিনি, আমরা তখন ওই পদ্মার ওরা গানবোট নিয়ে আসতে সেলিং করতে করতে আমরা তখন মনে করলাম যে যার যা কিছু ডাল, সরকি, অমুক তমুক, কেউ বন্দুক, কেউ যে অন্য কি টুটুবর রাইফেল, বিভিন্ন যার যা কিছু আছে, আমরা একত্রিত হয়ে পদ্মার পারে দিয়ে গেলাম। যখন দেখলাম সেলিং শুরু হয়েছে, এর ভিতরে গোপালগঞ্জের হেমায়েত সাহেব আসলো। হেমায়েত সাহেব আসলে পরে চুনাঘাটা এই নদীতে তখন খেওয়া পরাবার ছিল, পানি কম ছিল, তখন ওই গিরে পানির মতন ছিল। তখন উনি বলল ওনার সাথে ছিল এলএমজি,
তো উনি বললো যে আমার সাথে যারা যারা যাবেন আসেন। তা আমরা গেলাম ওনার সাথে যাওয়ার পরে তো উনি যাবে হলো মোমিনখার হাট। তা আমরা অদ্দূর না যায় আমরা যখন সেলিংয়ের পাইলাম তখন আমরা ঘাবড়াই গেলাম, আমরা তো আর ট্রেনিং প্রাপ্ত না। তখন উনি ওনার সাথে আরও লোকজন ছিল, ওনারা চলে গেলেন। আর আমরা এই পদ্মার চরে শ্যামদি ঘাটের এই পর্যায়ে রইলাম। এখন যখন সেলিং শুরু হলো তখন আমরা পিছন দিকে দৌড়াইতে শুরু করলাম। আমাদের হয়তো ডাল সুরকি কাতরা এগুলো দৌড়াইতে শুরু করে, আমরা তো তখন বুঝিনি যে এত বড় ভয়ানক ব্যাপার। তখন আমরা দৌড়িতে আসলি পরে আমার এই পাটা হয়ে গেল, এই পায়ের জয়েন্ট খুলে গেল হয়ে, বুঝলেন, পড়ে যায়। যাই হোক, তারপরে আসার পরে আর্মিরা সেলিং করতে করতে আসলো ফরিদপুর আঙ্গিনায়, সাধুদের মেরে ফেললো, প্রায় 8-9 জন সাধুদেরকে মেরে ফেললো। মেরে ফেলার পরে তারা ব্রাশ করতে করতে আসছে শহর সমস্ত জায়গা, মানে সোজা কথা গোলাগুলি। তা ওরা এসে সার্কিট হাউসে উঠলো। ফরিদপুর সার্কিট হাউসে উঠার পরে তখন আমরা চিন্তা করলাম যে আমাদের হাতে তো বোম আছে, আমরা ওদের সাথে লড়বো যেভাবে হোক। আমাদের মনোবলটা ছিল এত বড়। তখন আমরা কি করলাম, ফরিদপুর ওই সার্কিট হাউস ওরা এসে উঠলো। সার্কিট হাউসে উঠলে পরে তখন আমরা করলাম কি, আমরা 3 জনে, আমার ভাই এম.এ. সালামুল্লাহ, আমি আর একটা হিন্দু ছেলে, সে এই কলকাতা থেকে যে আসছিলো সে, আমরা 3 জনে করলাম কি, জেলা স্কুলে ওই আপনার সে সার্কিট হাউসের অপোজিটে জেলা স্কুল, মাঝখান দিয়ে রাস্তা। তা আমরা জেলা স্কুলের ভিতর দিয়া ক্রলিং করে রাত তখন 8টা 8:30 বাজে ক্রলিং করে আমরা ওই সার্কিট হাউসের এই পাশের যে রাস্তা, আমরা এই রাস্তা বরাবর চলে গেছি কিনারে। তখন জঙ্গল ছিল। আর ফরিদপুর তখন ইলেকট্রিসিটি হয় নাই, ডিসিএসপির বাসায় শুধু ইলেকট্রিসিটি, আর রোডে কোনো ইলেকট্রিসিটি নেই, অন্ধকার। তখন আমরা করলাম কি, বোম মারলাম। প্রথম বোম মারলো আমার ভাই এম.এ. সালামুল্লাহ, তারপরে আমি মারলাম, তারপরে যে আর একটা ছেলে মারলো। তা 3টে বোম মারার পরে সার্কিট হাউসের পাকের ঘরটা পড়ে গেলার পরে তা এখন আর্মিরা যে ওই ছাদের উপরে, সার্কিট হাউসের ছাদের উপরে, সেটা আমাদের জানা ছিল না। এই 150-200 ফিটের ভিতরে আমরা, পাশাপাশি তো আমরা তো এটা জানি না, তখন তো আমাদের ট্রেনিং নেই। ওরা আমরা যে পাশে বোম মারছি, ওরা ঠিক এই পাশ লক্ষ্য করে আমাদের উপর ব্রাশ, আমাদের উপর ঠিক এলএমজি অথবা যাই হোক ওদের দিয়ে ওরা ব্রাশ শুরু করলো। ব্রাশগুলো আইসা আপনার, আমরা তো মাথা নিচে করে ক্রলিং করে আমরা থরথর করে কাঁপতেছি। আমরা তো যুদ্ধের এরকম মুখোমুখি হইনি কোনো দিন, আমরা তো কাঁপতেছি ভয়, বুঝলেন। তা ক্রলিং করে মাথা উঁচু করতে পারি না, মাথার উপর দিয়ে গুলি দিয়ে দিয়েছে। তখন জেলা স্কুলের লাল বিল্ডিংয়ের পূর্ব পাশে যে সাদা বিল্ডিং, এই সাদা বিল্ডিং ঝাঁঝরা হয়ে গেল গুলিতে। তা আমরা ক্রলিং করে ওই বিল্ডিংয়ের পিছনে চলে গেলাম, পিছনে যায় দৌড়ে চলে গেলাম। আমরা এই যাত্রায় বেঁচে গেলাম। তারপরে আমরা সংগঠিত এমনভাবে হইলাম, সমস্ত ইয়ং যারা আছে তাদেরকে সংগঠিত, বিভিন্ন জায়গায় মিটিং, আমাদের এই চুনাঘাটা নদীর ভিতরে নৌকায় আমরা মিটিং করতাম। নৌকায় মিটিং করে আমার সমস্ত ইয়ং যারা আমাদের বয়সে তাদেরকে আমরা একত্রিত করতাম। এই এখন আসলো মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করতেছি। এই আমি যে গ্রুপে ছিলাম, এই গ্রুপটার নাম ছিল সালাউদ্দিন গ্রুপ। আমি এই হিস্ট্রিটা পরে বলতেছি। এই সালাউদ্দিন গ্রুপের যে মিটিং করতাম, যে কজন এই গ্রুপটা সৃষ্টি করলাম, এই 3-4 জন হাতে গোনা, তার ভিতরে আমি একজন সংগঠক এবং সক্রিয়ভাবে যুদ্ধ অংশগ্রহণ। তা এখন মিটিং করার পরে তখন আমরা চিন্তা করলাম, তখন তো বর্ষার পিরিয়ড এসে গেল। তা আমরা চিন্তা করলাম, তো এখন এই আর্মিদেরকে প্রতিহত করতে হবে বিভিন্ন কায়দায়। তখন আমরা করলাম কি, এই বেড়িবাঁধগুলা, এই শহর প্রোটেকশন যে বাঁধ, এই বাঁধগুলো কেটে দিলাম রাত্রে। বাঁধগুলো কেটে দিলে পরে শহরের ভিতরে এসে পানি ঢুকে পড়লো। আমরা মানে খবর শুনি যে ওরা সাঁতার জানে না, তাই জন্য আমরা করলাম বেড়িবাঁধ কেটে দিলাম যাতে ওদের চলাফেরা মুভমেন্টটা কমে যায়। তা আমরা সেভাবে কাজ করার পরে তখন আমরা করলাম নাকি আপনার
এই বেড়িবাঁধ কাটার আগে আমরা আর একটা কাজ করছি, সে কথাটা ভুলে গেছি। সেটা হলো আমরা এই চুনাঘাটার নদীর ভিতরে নৌকায় বসিয়া আমি 21টা বোম সাপ্লাই দিই। আমার সাথে যারা মুক্তিযোদ্ধা ছিল প্রত্যেকের হাতে একটা করে বোম দিই এবং তাদের নির্দেশনা দিই যে প্রথম বোমটা পড়বে টেপাখোলা তহসিল অফিসে, তারপরের বোম পড়বে ফরিদপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে। এরকমভাবে 11টা বোম সিনেমা হল, বাস স্ট্যান্ড, পেট্রোল পাম্প, বিভিন্ন জায়গায় 21টা বোম ফেলাই। এই 21টা বোম ফেলানোর পরে শহর মানে একটা আর্মিরা মানে পাগলের মতন হয়ে গেল, যে চতুর্দিক দিয়ে আমাদের আরম্ভ করছে। হ্যাঁ, আর্মিরা পাগল হয়ে গেল সেটা। আর যেদিন সে আর্মিরাই হয়ে গেল, পাগল হয়ে গেল, তখন আর্মিরা করলো কি মারপিট শুরু করলো। ইয়ং যারা আছে তাদের মারপিট শুরু করলে পরে তখন সমস্ত ইয়ং যারা আমাদের মতন ছিল তারা গ্রামের ভিতরে চলে গেল। আর আমরা আস্তে আস্তে তাদের নিয়ে সংগঠন, বিভিন্ন জায়গায় ক্যাম্প সৃষ্টি করলাম। বিভিন্ন জায়গায় ক্যাম্প, যেমন আপনার এখানে এই শহরের পাশে একটা নদীর ওপারে আদমপুর গ্রামে ওই যে আছে লতিফ ফকিরের বাড়ি, এই জায়গা একটা ক্যাম্প করলাম। এই জায়গায় একটা ক্যাম্প করার পরে তখন আমরা ওই অম্বিকাপুরের ভিতরে আর একটা মণ্ডল বাড়ি, সেখানে একটা ক্যাম্প করলাম। ওখান থেকে ক্যাম্প করার পরে আর একটা ক্যাম্প করলাম হলো খলিল মণ্ডলের হাটে। খলিল মণ্ডলের হাটে এই মণ্ডল বাড়ি, ওই জায়গায় একটা ক্যাম্প করলাম। ক্যাম্প করার পরে আমাদের এইভাবে কাজকর্ম চলতেছে। এইভাবে কাজকর্ম চলার পরে আমরা মাঝে মাঝে বোম চার্জ করি। বিভিন্ন আমাদের যে সংগঠন আছে, আমাদের মুক্তিযোদ্ধা প্রায় 60-70 জন, 60-70 এরকম মুক্তিযোদ্ধা হবে আমাদের ক্যাম্পে ছিল, আমাদের আন্ডারে ছিল। তো এগুলো করার পরে আমরা একটা জিনিস দেখলাম যে মিলিটারিরা ওদের হাতে যে অস্ত্র, সেই অস্ত্রের কাছে আমরা কিছুই না। তবু আমরা অস্ত্র কালেকশন করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করতাম। তারপরে ফরিদপুর রেলওয়ে ব্রিজ, একটা ব্রিজ আছে ফরিদপুর রেলওয়ে ব্রিজ নামে পরিচিত, গেন্দা ব্রিজ বলে ওটাকে। তো ওখানে আমাদের একজন খবর দিল যে ওখানে এই 3-4 জন রাজাকার থাকে, ওদের হাতে রাইফেল আছে, ওই রাইফেলগুলো আপনারা নিয়ে আসতে পারেন, হ্যাঁ, চেষ্টা করলে। আমরা ঠিক আছে, আমরা যাব। তা আমরা করলাম কি, ওই জায়গা আমরা একজন একটা রাইফেল নিলাম। আমরা ওখানে বোধহয় জন 4 গেছিলাম, খুব সম্ভবত 4 জন গেছিলাম এরকমই। তা একজনের হাতে একটা রাইফেল আর কিছু বোম নিলাম। বোম নেওয়ার পরে তা আমরা এই সন্ধ্যার পর ওই তখন তো বর্ষার পিরিয়ড, খুব প্রচুর স্রোত। সন্ধ্যার পর তা আমরা নিচ দিয়া ক্রলিং করে নিচ দিয়ে গেছি নিচু করে, আর ওরা তো রেলের ব্রিজ উপরে। তা আমরা নিচের থেকে একটা বোম চার্জ করছি ওদের ছাপড়ার উপরে, যে ছাপড়ায় ওরা থাকে। ওই ছাপড়ার উপরে বোম চার্জ করলে ছাপড়াটা ভেঙে চলে গেল। কিন্তু তারপরেই দেখলাম চতুর্দিকে বৃষ্টির মতন গুলি আমাদের উপর আসতে থাকলো। তখন বুঝলাম যে এই জায়গায় 4 জন রাজাকারের কথা বলছে, এটা ঠিক না, হয়তো আমাদের মেরে ফেলার জন্য এই ইনফরমেশন দিছিল। তখন বৃষ্টির মতন গুলিতে আমরা টিকতে না পাইরা সে অন্ধকারে স্রোতের ভিতরে আমরা ঝাঁপ দিলাম। নদীতে ঝাঁপ দেওয়ার পরে কোথায় যে আমাদের নিয়ে গেল, আমাদের নৌকা ছিল একটা গ্রামের এমন একটা প্রান্তে, দূরে 1-1.5 মাইল দূরে আমরা নৌকাটা রাখছিলাম। তা আমরা এই স্রোতে কোথায় চলে গেলাম, আমরা মাটি পাই না, এরকম অবস্থা। তাই একদিন রাইফেল ওয়েট, তখন আমরা 2টা রাইফেল ফেলাই দিলাম। পানি খাইতে খাইতে পেট ফুলে গেল, 2টা রাইফেল ফেলাই দিলাম। তখন অনেক দূরে যায় মাটি পেলাম, আমন ধানের ক্ষেতের এমন একটা জায়গা মাটি পেলাম পায়। তখন আস্তে আস্তে সেই গ্রামে ওখান দেয়া আমাদের নৌকায় আসতে প্রায় ভোর হয়ে গেল, মানে ওই এরিয়াটা বাইরে চলে আসলাম, ভোর হয়ে গেল। তেমতো অবস্থা আমরা জায়গায় জায়গায় অপারেশন করছি। তারপরে আর একটা জায়গা আপনার খলিল মণ্ডলের ক্যাম্পে, ওখানেও আমাদের একটা ছোটোখাটো যুদ্ধ হয়েছিল। ওখানে অবশ্য আমি ছিলাম না, আমি ছিলাম আবার অন্য ক্যাম্পে। আমাদের বেশ কতগুলো ক্যাম্প ছিল। আমাদের আর একটা ক্যাম্প ছিল হলো আপনার কানাইপুর করিমখালী ব্রিজ। কানাইপুর করিমখালী ব্রিজের ওখানে আমাদের আর একটা মানে ছিল, আমাদের এই মুক্তিযুদ্ধদের ভিতরে কয়েকজনের ভিতরে একটু মনোমালিন্য হয়েছিল। মনোমালিন্য হলো
যে একটা বাড়ি থেকে আমরা একটা রিভলভার কালেকশন করছিলাম। তারা ওর নাম কি পাকিস্তানপন্থী, তাদের কাছে রিভলভার কালেকশন করলে তা আমাদের ভিতরে সালাউদ্দিন নামে একজন ছিল, ও খুব একটু ছিল, বেশি উচ্ছৃঙ্খল ছিল, মানে একটু হট মেজাজি ছিল। তখন এইটা নিয়ে ও বাঘ বোতনটা শুরু করলো, এইটা আমার কাছে থাকবে, আমাদের এটা আরও বললো না এটা দেওয়া যাবে না। এই নিয়ে একটা মনোমালিন্য হয়ে গেল। মনোমালিন্য হয়ে যাওয়ার পরে ও করলো যে আমরা আপনাদের সাথে থাকবো না, এই বলে ও চলে গেল। ওরা 5-6 জন চলে গেল। চলে যাওয়ার পরে ওরা করলো কি, খলিলপুর ক্যাম্পে গেলো। খলিলপুর ক্যাম্পে গেলে ওদেরকে ওখানে গ্রহণ করলো না, ওকে বিশ্বাস করতে পারলো না। তখন ওরা বলবাড়ির দিকে রওনা দিবে। তখন কানাইপুরের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ভিতর দিয়া করিমখালী ব্রিজ হইয়া ওখানে যাইতেছে। ওখানে মিলিটারিদের সামনাসামনি পড়ার পরে ওদের সাথে একটা যুদ্ধ হয় ওখানে, বুঝলেন। মিলিটারিরা সামনাসামনি পেছনে ওদের সাথে যুদ্ধ হয়। সেই যুদ্ধে এই যে 7 জন ওখানে মারা যায়, আমাদের এই গ্রুপের, এই সালাউদ্দিন গ্রুপের 7 জন ওখানে স্পটে ডেথ হয়ে যায়। তারপরে আসলাম আপনার ওই ওর নাম কি, আর একটা ক্যাম্প করতে গেলাম। সেই ক্যাম্পটা হলো আপনার হরিরামপুর এলাকায়, এই হাজীগঞ্জের পরে হরিরামপুর, ওই এলাকায় একটা ক্যাম্প করতে গেলাম। তো ওই এলাকায় ক্যাম্পে করতে যাওয়া ওই জায়গায় আবার ভাসানের ন্যাপের লোকজন ছিল বেশি। তা আমরা ওই এলাকায় একটা বিশ্বস্ত বাড়িতে ঘাঁটি গেলাম। সেই বাড়িটা মোটামুটি ওকে বলে মানে গ্রাম্য প্রভাবশালী লোক আর কি, অনেক জমি জমার মালিক আছে। তাদের ঘরগুলো নিচে, সে আমলে ঘরগুলোর নিচে ফ্লোরগুলো পাকা, বড় বড় টিনের ঘর এরকম। তো সেই বাড়িতে আমরা শেল্টার নিয়ে মোটামুটি ওই জায়গা আমরা অবস্থান করতেছিলাম যে আমাদের এই এলাকা মানে কিনা। তখন ওই এলাকায় মাঝে মাঝে আমরা কারফু জারি করতাম। কারফু জারি করতাম যে আমাদের মানে কিনা লোকজন। তখন দেখলাম যে না, লোকজন মানে। তখন এমতো অবস্থায় আপনার ওই আরও কিছু লোকজন আমাদের ওই এলাকায় আমাদের সাথে যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে তা আমাদের তখন গুলি প্রায় ফুরিয়ে গেছে, এরকম অবস্থা। আমাদের কাছে 5টা বোম আছে আর এমনি রাইফেল আছে, রাইফেলে অল্প কিছু গুলি। তা আমাদের গুলি সংগ্রহের জন্য আমাদের ভিতরে একজন আছে, তার নাম হলো তাবরিজ মিয়া, ডাক নাম। ওনার বাড়ি ফরিদপুর বয়লেসপাড়া। তা উনি বললো কি যে ওপার যে ক্যাপ্টেন হালিম সাহেব আছে, উনি ওই পাশে নেতৃত্ব দিচ্ছে, উনি আমার আত্মীয় হয়, আমি ওখান থেকে গুলিগুলার আনার চেষ্টা করি। তা আমি ভালো কথা। তা আমরা যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে চৌকির নিচে 5টা বোম ছিল। ওই জায়গায় মাছের খালইয়ের ভিতরে 5টা বোম, 2টা রিভলভার। একটা রিভলভার হলো 38 আর একটা রিভলভার হলো 32। তা 38টা ওইটা আমরা এই ম্যাগজিন খুলে এখান থেকে পাইছিলাম নতুন। তা ওর ভিতরে রয়েছে। তা উনি করলো কি, আমরা ধরো 8:30, 9টা বা 9:30 এরকম টাইম আনুমানিক, আমরা খাওয়া দাওয়া করে তো বিছনার উপরে আমরা সিগারেট খেতেছি, বিছানা সিগারেট খেয়েছি। গ্রামে একটু জোরদার বাড়ি, এক পাশে হলো বিরাট মাচা, গুড়ের কোলা মোলা অনেক কিছু, আর উপরে কাঠের সিলিং ঘরটার নিচে পাকা, চতুর্পাশে টিন। তা আমরা ওই নাইমে সেরা, ও সিগারেট খেতে খেতে নাইমে সেরা ও বললো কি যে আমি একটা রিভলভার নেবো, কোনটা নেবো দেখি। ও দেখতে যায় ওই নতুন রিভলভারটা ও হাতে নিয়ে তা আবার রেখে দিয়ে ও খাটের উপর উঠছে। খাটের উপর উঠার সাথে সাথেই বোম বাস্ট হয়ে গেছে। আমরা সেই খাটের উপরে মনে করেন 3-4টা তশক ছিল। তা আমরা ওই খাটের উপর বসার সাথে সাথে বাস্ট হয়ে গেল। আমার সেন্স থাকাকালীন দেখলাম যে এই খাটটা শূন্যের উপরে এরকম সিলিংয়ের সাথে একটা বাড়ি খেলাম। এটুকু আমার মনে আছে। ওই তারপর আমার সেন্স পরে ফিরে আইছে, এটুকু আমার মনে আছে। তখন দেখলাম যে কয়েকটা ঝাঁকির পাইলাম, কটা ঝাঁকির লঙ্গি পরা, তখন হাফ শার্ট গায়ে। তো দেখলাম যে একটা ঝাঁকিতে আমি উপরে একেবারে ধরে মানে ওই ঘরটা তছনছ হয়ে পড়ে গেছে, টিন টুন চলে গেছে কোথায়। তা আমি পড়ে গেছি ঘরের বাইরে। আমি দেখলাম যে উপর দিয়ে ঠাস হয়ে যায়, পড়লাম সে ঘরের বাইরে। তো পড়লে বাইরে তখন দেখি গিয়ে আমার লুঙ্গি নাইকিয়া, আমার এই 2টা হাতা লেগে রয়েছে শুধু।
তখন ওই বাড়িতে একটা নতুন নৌকা ঘুরতেছিল মিস্ত্রিরা। তখন মিস্ত্রিরা দেখলাম যে ওই ওই আওয়াজে তো আমরা বিকট আওয়াজ কানে আমরা একটাই শুনছি, তারপরে ঝাঁকি অনুভব করছি, কিন্তু মিস্ত্রি দেখলো এইভাবে বসে রয়েছে, তার মানে ওরাও কিছুক্ষণের জন্য ওরাও সেন্সই করছে আর কি। হ্যাঁ, এরকমভাবে বসে রয়েছে। তো ওই বাড়ির মেয়ে ছেলে, আগেকার মেয়ে ছেলেদের গ্রামের বাড়িতে বাইরে জাল দিত, পাকাইতো, মেয়ে ছেলেরা এইভাবে ধরে রয়েছে সেই খড়ি, হ্যাঁ, চুলায়। মানে কিছুক্ষণের জন্য ওরা একটা আতঙ্কিত হয়ে গেছে। দেখে আমি মনে করলাম যে আমি তো আর কেউ দেখতেছি না, আমি রক্তাক্ত অবস্থা, আবার এই সমস্ত জায়গায় কেটে কুটে গেছে, পরে সেলাই দেওয়া হয়েছে। তখন আমি কাউরে দেখতেছি না, আমাদের নৌকা আছে ঘাটে, তো ওই নৌকার ভিতরে মাঝি আছে, আমি কাউকে দেখতেছি না। তখন আমি মনে করলাম যে এরা তো আমাকে মেরে ফেলবে, কারণ এটা ভাষায় ন্যাপেরিয়ার লোক, হ্যাঁ, এটা আমাকে মেরে ফেলবে। তখন আমি ওই যে নৌকার মাঝি, নৌকায় রাইফেল আছে, নৌকায় রাইফেল আরও 3-4টে আছে, তখন ওই মাঝির জোরে ডাক দিলাম, তুমি আসো তাড়াতাড়ি, রাইফেল নিয়ে আসো। মাঝির ডাক দিলে মাঝির রাইফেল নিয়ে রাইফেল নিয়ে আসলে এরপরেই আমি পাইলাম আমাদের সাথে নেভির একজন পেটি অফিসার ছিল, ওনার নাম হলো হাবিবুর রহমান, ওনার শ্বশুরবাড়ি এই গোপালপুরে, ফরিদপুরে। তা উনি ছিল আমাদের সাথে। উনি থাকাকালীন তখন ওনার দিক দিয়ে রক্তাক্ত অবস্থা, উনি আবার চাচা বলতো যে চাচা তোমার অবস্থা কি, আমি কি বলতে পারি এটা কোথায় কী হয়েছে, তো ওনার রক্তাক্ত অবস্থা। তা আরও এরকম 3-4 জন এলাকার লোকজন ছিল, তারা সব রক্তাক্ত অবস্থা কাইতেছিল। এখন আমার যে আর একটা বন্ধু তাবরিজ, যার বাড়ি শহরে, গ্রামের যে আরও কয়েকজন ছিল, কিন্তু শহরে যার বাড়ি তাকে পাই না। তখন আমাদের সাথে একটা ওয়াইল্ডের সেট ছিল, এত বড় লাল একটা ওয়াইল্ডের সেট ছিল, ওই হাবিবুর রহমান চালাইতো। উনি তো নেভির ট্রেনিং প্রাপ্ত লোক, তো উনি চালাইতো। সব তছনছ হয়ে গেছে, ঘরটা অন্ধকার, ধুমায় অন্ধকার হয়ে গেছে, আমাদের ভিতর থেকে ধুমা বেরিয়েছিল এরকম। তখন দেখলাম সবাইকে পাইলাম রক্তাক্ত অবস্থায়, কিন্তু তখন দেখলাম মেঝে দিয়ে কলকল করে রক্ত বেরিয়েছে। তখন চিন্তা করলাম যে এখানেই বোধহয় সে আমাদের ওই তাবরিজ ওখানেই আছে। তখন বাড়ির লোকজনগুলো ডাক দিলাম, বাঁশ টাস আনলো, বাঁশ টাস এনে ঘরের সিলিং টিলিং তো পড়ে গেছে, ওইগুলো চাপা খাইছে আর কি, ওইগুলো দিয়ে উঁচু করে তাকে টাইরে মাই করলাম। তখন তার দেখলাম যে তার একটা পায়ে এই গিরের পর থেকে এটা নেই, উড়ে গেছে, শুধু হাড়টা দেখা যাচ্ছে, এটা উড়ে গেছে। তখন তাকে, সে সেন্সলেস হয়ে গেছে, তাকে এই জায়গায় বাঁধ দিলাম। আমিও ওখানকার আমি তো উলঙ্গ ছিলাম, ওখানকার যে মেয়ে ছেলের কাপড়টাও বেরিয়েছিল ওগুলো পরলাম, আর ওদের কাপড় ছিঁড়ে তাকে এই জায়গায় বাঁধ দিলাম যাতে রক্ত শেষ না হয়ে যায়। এই অবস্থায় তাকে আমরা তাড়াতাড়ি নৌকে উঠবো, আমরা সব নৌকে উঠলাম। নৌকে উঠলে পরে কী যে বিভৎস সিন, এদিক দিয়ে হাজীগঞ্জ, পাশেই হাজীগঞ্জ, তখন তো আমন ধান পুরো সব জায়গায় প্রচলন, পাশেই হাজীগঞ্জ, মিলিটারিরা এদিক দিয়ে মার্চ করছে, আমাদের ঘিরে ফেলে গেছে। হ্যাঁ, ঘিরে ফেলেছে, কিন্তু আমন ধানের জন্য আমাদের একটা মানে বিশাল একটা এলাকা, ওই এলাকার ভিতরে ঢুকতে পারতেছে না। হ্যাঁ, আমন ধানের জন্য ওরা বোট চালে আসতে পারতেছে না, স্পিড বোট। তখন আমরা একটা খাল দিয়ে যে বের হয়েছি, আমন ধানের খেয়াত যেখান দিয়ে, ওখান দিয়ে একটা ক্যানেলের মতো ছিল, সেই ক্যানেল দিয়ে আমরা আস্তে 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 বেরিয়ে নারাট্যাক, ফরিদপুর নারাট্যাক এখানে আসছি। তাই এর ভিতরে আমি, আমার ভাই, তখন আমার বাড়িতে সর্বপ্রথম আমি মুক্তিযোদ্ধায় যাই, আমরা 3 ভাই মুক্তিযোদ্ধা, আমি সর্বপ্রথম চলে যাই। তা আমার ভাই লাল, এম.এস. সালাম লাল, যে ওই বোম আমার সাথে মারছিল, সে তখন বাড়িতে চুনাঘাটা, সে একটা ছোট্ট একটা হোটেল দিছে, রুটির দোকান দিছে, এই জন্যই যে আমরা তার সাথে যোগাযোগ করতে পারি, তাকে ওই জায়গায় রাখছি। তা আমার ভাই লালকে ওখানে বাই পথ, কাঁচা পথ আর নৌকা এরকম, তো একটা লোক সাইকেল নিয়ে ওই নৌকা পার হয়ে সাইকেল নিয়ে এরকম আমার বাড়িতে আইছে, খবর দিছে, বলছে যে এরকম আমরা আহত, আমরা নারাট্যাকের মুখে, পদ্মার মুখে আমরা ওখানে এসে পৌঁছবো, আমাদের জন্য ডাক্তার ওষুধপত্র যদি নিয়ে আসে, নাহলে কিন্তু আমাদের বাচ্চা কষ্ট হবে। তখন সে এখান থেকে ডাক্তার নিয়ে গেল, এখানে ডাক্তার নিল। এখানে ফরিদপুর এম.এন. জামান সাহেব নামে একজন ভালো মার্চেন্ট ছিল, সিগারেট কোম্পানির চালাইতো সে, এম.এন. জামান সাহেবের কাছে, ওনার আন্ডারে আমার এক চাস্তু ভাই চাকরি করতো, ম্যানেজার ছিল। তখন আমার চাস্তু ভাই জামান সাহেব বুঝলো এদের বাঁচাইতে হবে, তাড়াতাড়ি কিছু ওষুধপত্রের ব্যবস্থা করে, টাকা পয়সার ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি। সে কিছু ওষুধপত্র, টাকা পয়সা, ডাক্তার, কম্পাউন্ডার পাঠাই দিল। আমার ভাই এম.এস. সালাম লাল
সে নৌকে নিয়ে ওই জায়গায় চলে গেল। যাওয়ার পরে রাত তখন 8, সাড়ে 8টা 9টা বাজে, এই সময় যাই পৌঁছেছি। এদিক দিয়ে এই লোকের তো সেন্স ফেরে নেই, তাবরেজ মেয়ের সেন্স ফেরে নেই, এই অবস্থা নৌকা। তো উনি ডাক্তারে এসে যাই হোক, পরের ডাক্তার ইঞ্জেকশন যা যা দরকার ডাক্তার ফার্স্ট এইড শুরু করলো। ফার্স্ট এইড শুরু করার পরে তখনও তার সেন্স ফেরে, তার সেন্স ফিরছে অনেক রাত্রে। তখন ডাক্তার বলল কি যে তার যে অবস্থা এখানে রাখা যাবে না, ভালো অপারেশন এসে যেতে হবে। তখন আমরা মানিকগঞ্জে চলে গেলাম। মানিকগঞ্জে অপারেশন টিম ছিল, ওই আপনার ক্যাপ্টেন সাহেবের ওখানে, ক্যাপ্টেন হালিম সাহেবের ওখানে। তখন ওই জায়গায় সেই পদ্মা, তখন বিশাল বড় পদ্মা, তখন সেই পদ্মা পাড়ি দিয়ে আবার উপর চলে গেলাম। উপর দেয়া তার ওখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করলাম। ওখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করে তাকে ওখানে রাখিয়া আমি চলে আসি এপার, পদ্মার এপার চলে আসি। এপার চলে আসার পরে তখন কিছুদিন রেস্টে থাকি, মানে নৌকে, আমরা তো নৌকে কিছুদিন একটু রেস্টে থাকার পরে একটা পর্যায়ে আসলো যখন দেখলাম যে পাকিস্তান আর্মিরা, ওর নাম কি, সে ইন্ডিয়ান আর্মিরা প্লেন নিয়ে ঘুরতেছে। আমরা তখন ওই গ্রামের দেখতেছি ইন্ডিয়ান আর্মির প্লেন নিয়ে ঘুরতে। তখন বলতেছি যে ঘটনা কি, তখন দেখলাম যে ওই আড়িচায় ওরা বোমা বর্ষণ করে প্লেন করে উড়িয়ে দিয়েছে, এই আমরা দেখতেছি। তখন বললাম যে দেশ বোধহয় স্বাধীন হয়ে যাবে। তখন এরকম করতে করতে তখন আপনার মোটামুটি আমরা মানে কনফার্ম হয়ে গেছি দেশ দেবীতে স্বাধীন হয়ে যাবে। হ্যাঁ, আমরা এরকম কনফার্ম হয়ে গেছি। তখন আমরা আস্তে আস্তে একটু কাছাইছি, দূরে ইন্টেরিয়ার ভিতরে ছিলাম, একটু কাছাইছি। তখন আইসা দেখলাম যে আর্মিরা মোটামুটি এই জায়গা, মানে ইন্ডিয়ান আর্মিরা এগুলোর মানে ওদেরকে বোম্বিং করে ওদেরকে মোটামুটি মানে ওদের মনোবল হারাই ফেলাইছে। হ্যাঁ, এমতো অবস্থায় তখন আমরাও মানে মোটামুটি আমরা শহরের দিকে আসার জন্য চেষ্টা করতেছি। আমাদের একটা বোমের ঘাঁটি ছিল পদ্মার চরের উপরে, ওখানে আমরা বোম বানাইতাম। পদ্মার চরের উপরে একটা বোমের ঘাঁটি ছিল আমাদের, সেটা হলো তার নাম ছিল আসমত চেয়ারম্যান। সেখানে আমাদের একটা বড় ঘাঁটি ছিল। যাই হোক, আমরা কিছু বোম সাথে তারপরে এই অস্ত্র রাইফেল টাইফেল নিয়ে আমরা ভিতরে আসার চেষ্টা করলাম। ভিতরে আসতে আসতে দেখলাম যে ওই যে আপনার এসে আমাদের বাংলাদেশ বেতার থেকে বলতেছে, হ্যাঁ, দেশ আমাদের কন্ট্রোলে, ইন্ডিয়ান আর্মিদের কন্ট্রোলে, হ্যাঁ, আপনারা ভিতরে আসেন, এরকমভাবে শুনতেছি আমরা। তখন আমরা দেশ স্বাধীন হয়ে গেছে এরকম বলতেছে। তা আমরা ভিতরে আসছি, তখন দেখলাম যে মিলিটারি অপারেশন নাই, মিলিটারিরা মানে ক্লোজ হইতেছে, যার যার এরিয়ায় সে ক্লোজ হয়ে যেতেছে। যাই হোক, মতো অবস্থায় আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরে দেশ কিন্তু আমাদের ফরিদপুর কিন্তু 16ই ডিসেম্বর হয়ে গেল, ফরিদপুর স্বাধীন নেই। তখন ফরিদপুর স্বাধীন নেই, ফরিদপুর তখনও টুকটাক চলছে। তখন আমরা শুনলাম যে রাজবাড়ি থেকে বিহারি মালয়েশিয়া, পাকিস্তান মালয়েশিয়া বিহারি এরা রাজবাড়ি থেকে মার্চ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, পদ্মার পাড় আসতেছে। এদের কাছে অস্ত্র অ্যামিনেশন এগুলো আছে, এরা গোলাগুলি করতে আসতেছে। তখন আমার ঘাও কিন্তু তখনও শুকাই নেই, হ্যাঁ, ব্যান্ডেজ করা। তখন এই অবস্থা, তখন আবার শ্যামদি ঘাটে এই পদ্মার পরে আমরা গেলাম ওদেরকে করার জন্য, ওদেরকে প্রতিহত, ওদেরকে মারার জন্য আমরা গেলাম। তো যাওয়ার পরে ওই জায়গা আমাকে আমার খুব পরিচিত শুভাকাঙ্ক্ষী, তার কাছে ছিল এসএমজি। আমাকে একটা এসএমজি দিয়া আমাকে বলতেছে, তুমি, তারা হলো গ্রামের ভিতরে, আর আমাকে বলতে তুমি, তোমার যেহেতু একটা অভ্যাস আছে, তুমি এই অস্ত্রটা নিয়ে এগিয়ে যাও। তখন আমি করলাম নাকি এই অস্ত্র নিয়ে আগাইতেছি, দেখছি আমার মাথার উপর দেয় গুলি শেষ দিয়ে যাইতেছে, আমার মাথার উপর দেয় ওরা গুলি করতেছে। তখন ওই জায়গাটা ছিল বালিতে ভরা। তখন করলাম নাকি, দেখলাম যে অবস্থা খারাপ। তখন বালি সরাই দেয়া, বালির ওই মানে সরাই দেওয়া ওর ভিতরে আমি অবস্থা আর মুভ করতে পারলাম না। এমতো অবস্থায় আমার পিছনে ছিল আজিজ মোল্লার গ্রুপ, এই যে আপনার নগরকান্দা আজিজ মোল্লার বিশাল গ্রুপ ছিল, আর অন্য গ্রুপগুলো উঠে আইছে। আজিজ মোল্লার গ্রুপ পিছন থেকে যখন ফায়ার দিছে, তখন ওরা হয়ে গেছে, তখন ওরা স্টপ হয়ে গেছে। তখন আমি আস্তে আস্তে উঠতে পারছি ওই গর্ত থেকে। তখন দেখলাম সেই সিন তো
মনে করেন যে পদ্মার পার লাল হয়ে গেল রক্তে। হ্যাঁ, সে বিভৎস সিন, মানে যে যেখানে বাচ্চা শিশু পর্যন্ত ফেঁকে ফেলাই দিয়েছে পদ্মার ভিতরে, আর ওদেরকে তো গুলি টুলি করে আমরা করে দিলাম। তো এমতো অবস্থা এই 17ই ডিসেম্বর এটা মর্মান্তিক একটা যুদ্ধ হলো ফরিদপুরে। তা এখন মোটামুটি আমরা যেভাবে যুদ্ধ করছি, আমরা যেভাবে দেশটা চেয়েছিলাম যে দেশে একটা সুন্দর ভাবে আগামীতে চলবে, আমরা কিন্তু দেশ স্বাধীন হয়েছে ঠিকই, আমরা কিন্তু আমাদের মনের মতন সেই স্বাধীনতা পাইনি আমরা। হ্যাঁ, আমাদের দেশটা স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা মনের মতন স্বাধীনতা পাইনি। এরকম আমরা ধরেন এই যে আপনার বর্তমান যে মন্ত্রী, বর্তমানে তো যারা চলে গেল, এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রী এই মোজাম্মেল সাহেবের একটা ঘটনা বলি। দেখেন, আমরা যখন এই আহত হয়েছি, বঙ্গবন্ধু আসার পরে বঙ্গবন্ধুর কাছে আমরা গেলাম। ওই যে ছেলেটা হয়েছে পা হারাইলো তাকে নিয়ে গেলাম। বঙ্গবন্ধু তার পায়ের জন্য চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করে দিল রাশিয়া। তা রাশিয়া থেকে তার পা আপনার ওকে কী বলে প্লাস্টিক সার্জারি করে আনলো, এবং বঙ্গবন্ধু পরে আমাদের নামে টাকা পাঠাইলো, এই টাকা পাঠাইলো, একটা সার্টিফিকেট পাঠাইলো। আমরা আহত সার্টিফিকেট হলো এবং আমাদের নামে টাকা পাঠালো। আমরা সে টাকা এইচডিও কোর্টের থেকে, তখন তো এইচডিও কোর্টের থেকে সে টাকা আমরা উঠে এসেছি, 1 নম্বর তার ভিতরে আছে। তা এখন এত কিছু করার পরে ধরেন গেজেট আছে, লাল মুক্তিপত্র আছে, শেখ হাসিনাও তখন সার্টিফিকেট দিচ্ছে আছে, তারপরে আপনার বঙ্গবন্ধুর স্বাক্ষরিত সার্টিফিকেট আছে। এত কিছু থাকার পরে এত বছর কমান্ডারি করছি, বুঝছেন। আমি উপজেলা বাছাই হয়েছে 17 সালে, সেই বাছাইতে কিছু মুক্তিযোদ্ধা বাদ করে দিয়েছিলাম, যারা মুক্তিযোদ্ধা না। বাদ করে দেওয়ার পরে তখন সেই মুক্তিযোদ্ধারা বাড়াবাড়ি শুরু করলো। তার একজনের নাম হলো ভোলা মাস্টার হিসেবে পরিচিত, আর একজন হলো রহমান। তারা 2 ভাই, মুক্তিযোদ্ধা না, কিন্তু কীভাবে যায় হয়েছে ওই সময় তারা নেতা ধরে হয়েছে, যেভাবে হয়েছে, মানে মুক্তিযোদ্ধা খাতার নাম লেখাইছে। কিন্তু উপজেলার যাচাই বাছাই যখন হয়, ওই বোর্ডে আমি কমান্ডার হিসেবে, আমি তো বোর্ডে থাকবই, 7 সদস্য বিশিষ্ট কমিটি থাকে। তা আমি ওই জায়গায় রয়েছি। ওই বোর্ডে আসলে পরে তখন বোর্ডের সভাপতি ছিল মোকাররম হোসেন। হ্যাঁ, খুব সম্ভবত সভাপতি হলো মোকাররম হোসেন। তারপরে সদস্য সচিব ছিল উপজেলা টিওনো, আর আমরা সদস্য, এই 7 জন মিলে কমিটি। সেই কমিটি তারা করছে কি, বাছাইতে স্ক্যান করা সার্টিফিকেট, জাল সার্টিফিকেট এসে দাখিল করছে। তখন দাখিল করলে আমরা তখন ভোলা মাস্টারের এক মেয়ে হলো এসপি, সে গাজীপুরে তখন এসপি, মুক্তিযোদ্ধা মন্ত্রীর সাথে খুব ভালো সম্পর্ক পারিবারিকভাবে। তো এখন উনি তো করছে, আর আমরা একটু করলাম যে আমাদের একটা বিপদে ফেলতে পারে। তা আমরা করলাম কি, নিজের ঘরে না নিয়ে আমরা লিখে দিলাম এদের এই কাগজ, স্ক্যান করা কাগজপত্র পাওয়া গেছে। তা আমরা ওদের লেখা পাঠাই দিলাম মন্ত্রণালয়ে। সব উপজেলায় থেকে তো এইভাবে পাঠাইছে, আমরাও এইভাবে পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরিপ্রেক্ষিতে পরে আরও বাড়াবাড়ি, আপনারা এটা করলেন, অমুক করুন, তমুক করুন, আমাদের বিপক্ষে হ্যান। তারা মানে আর কি একটু আওয়ামী লীগ বড় বড় এমপি এদের সাথেই ছিল। তখন তারা একটু হ্যারাসমেন্ট করার চেষ্টা করলো আমাদের। যাই হোক, পরবর্তীতে আমার এক ভাই এম.এ. লাল, তার নামে বিভিন্ন কেসে হ্যারাসমেন্ট করার জন্য তাকে অ্যারেস্ট করলে পরে তখন আমাদের একটু জেদ হইল। আমরা করলাম কি, তার বিরুদ্ধে তখন একটা দরখাস্ত দিলাম যে এরা প্রকৃত মুক্তিযুদ্ধ না। 17 সালে যাচাই বাছাইতে এদের নামে তথ্য আমরা
মন্ত্রণালয়ে পাঠাই দিয়েছে, এখানে আপনারা দেখেন, এরা মুক্তিযোদ্ধা না, এই বলে পাঠাই দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই মুক্তিযোদ্ধা মন্ত্রী মোজাম্মেল সাহেব আমাকে করলো, ডাকায় আমাকে থ্রেট করলো। ওদের সাথে ভালো সম্পর্ক, তো আমাকে থ্রেট করলো। এসপি করছে, তার মেয়ে এসপি আমাকে থ্রেট করলো, আপনাদের সাথে আবল তবল কথাবার্তা বলেন, এ মুক্তিযোদ্ধা হ্যান। হ্যাঁ, এই যে গেজেটে আমি তো অস্বীকার করতেছি যে মুক্তিযোদ্ধা গেজেটে, কিন্তু প্রকৃতিরা মুক্তিযোদ্ধা না। হ্যাঁ, আমাকে তো ধমকাইলো, আমাকে দেখাই দেবে, এরকম অনেক কিছু মুক্তিযোদ্ধা মন্ত্রী বলল। একটা পর্যায়ে সে আমাকে টেলিফোন পর্যন্ত ধমকাইছে। ধমকানোর পরে তারপরে দেখলাম আমার ভাতা বন্ধ করে গেছে। আবার ভাতা বন্ধ করে দেওয়ার পরে তখন আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। তখন আমি হাইকোর্টে কেস করে দিলাম। হাইকোর্টে কেস করে দিলে পরে তখন হাইকোর্টের মাধ্যমে আমার ভাতা পুনর্বহালের জন্য করলো। কেস এখনও আছে, এই যে 1 বছর আবার স্টে হয়েছে, বুঝলেন। তা আমার এই মন্ত্রী সাহেব এরকম হ্যারাসমেন্ট করছে, ওনার সাথে তর্ক বিতর্ক হয়েছে, আমাকে এরকম হ্যারাসমেন্ট। কারণ বুঝতে পারলাম যে ওনার মেয়ে মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক ছিল বিধায় আমাদেরকে হ্যারাস করার জন্য এরকম করছে। এখন তো বোধহয় শুনলাম ওএসডি হয়ে গেছে, এর ভিতরে ওএসডি হয়ে গেছে। যাই হোক, তো এমতো অবস্থায় ধরেন আমি চিন্তা করলাম যে এই দেশে মুক্তিযুদ্ধের উপরে একটা ঘৃণা এসে গেল আমার, যে এত কিছু করার পরে শরীরে রক্ত ঝরাইলাম, এত কিছু করার পরে হ্যাঁ, ব্রিজ অপারেশন মানে সক্রিয়ভাবে যুদ্ধে সার্কিট হাউসে গুলি করলো, উপর আল্লাহ বাঁচায় রাখছে, 100-200 ফিটের ভিতরে ব্রাশ টেনে গুলি করলো, তবু বাইসে আইছি, উপর আল্লাহ বাঁচায় রাখছে। এখন কি করলো মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমরা মাঠ পর্যায়ে মুক্তিযোদ্ধা, আমরা অপারেশন করার মুক্তিযোদ্ধা, আমরা আমাদের উপরে ইতিহাস কে জানে, আর আমাদের উপরে এই অন্যায়, এই ঘৃণা আমি চলে গেলাম ইংল্যান্ডে, যে দেশে থাকবো না, বুঝলেন। আমি ঘৃণা ইংল্যান্ডে চলে গেলাম। দেখেন ইংল্যান্ডে আমার ওখানকার যারা মুক্তিযোদ্ধা ইংল্যান্ডে আমার এই সার্টিফিকেট দেখে তারা ইংল্যান্ডে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ডাকায়। ওখানে আয়ন টিভিতে, তারপরে এন টিভিতে আমাকে ডাকাইলো। আয়ন টিভিতে প্রথম ডাকাইলো যে ওখানে 16ই ডিসেম্বরে আমি ছিলাম। আবার ডাকাইলো যে আপনি তো মুক্তিযোদ্ধা একজন কমান্ডার, আপনার বক্তব্য আমরা করছি। তখন রাত 12টার সময় আমার সিরিয়াল পড়লো। আয়ন টিভি তো টিভি চ্যানেলে ভিড় থাকে, তো করো। ওই দিন হলো স্নোফল হইতেছিল, প্রচুর স্নো পড়তেছে, ওর ভিতরে চলে গেছি, যা ওখানে বক্তব্য, ওখানে অনেক বড় বক্তব্য দিয়েছি, দিয়া ওখান থেকে ঘুরে এসেছি। সে দেশেও কিন্তু যথেষ্ট, আমি ইংল্যান্ড থেকে আসার আগেও কয়েক মাস আগেও ইংল্যান্ডে একটা অনুষ্ঠান হয়েছে মুক্তিযোদ্ধাদের নিয়ে, হ্যাঁ, বিরাট অনুষ্ঠান হয়েছে। সেখানেও আমাকে তারা দাওয়াত করে নিয়ে গেছে। সেখানে 6 জন গেজেটধারী, 6 জন মুক্তিযোদ্ধা, তার ভিতরে আমি একজন ছিলাম, যথেষ্ট সম্মান করছে। তা এখন চিন্তা করলাম যে আমরা কোথায় অবস্থান করতেছি এই দেশে। এই মুক্তিযোদ্ধা মন্ত্রী, হ্যাঁ, ও নিজেও মুক্তিযোদ্ধা না, এই পত্র পত্রিকায় তো বের হইতেছে সব, নিজেও মুক্তিযোদ্ধা না। হ্যাঁ, তারপরে সে অরিজিনাল মুক্তিযুদ্ধের বাদ দিয়া রাজাকার বিভিন্ন এগুলো করতেছে। অথচ আমরা গেজেটদারি, শুধু তাই না, আমাদের অস্ত্র জমা দিছি, আমাদের একই সাথে ক্যাম্পে থাকিয়া, একই ক্যাম্পে ফরিদপুর পলিটেকনিক্যাল ওই ডিগ্রি কলেজ শাখা, ওখানে অস্ত্র জমা দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মিরা আসছিল। সেই ক্যাম্পে আমরা অস্ত্র জমা দিছি, আমাদের ক্যাম্পে যারা এবং অন্যান্য ক্যাম্পে একসাথে আমরা একই বিল্ডিংয়ে ছিলাম। 303 রাইফেল টেপিল নিয়ে আমরা ওখানে অস্ত্র জমা দিয়েছি, অস্ত্র জমা দেওয়ার রসিদ আছে। ওখানে আমরা 3 মাস অবস্থান করছি। আমাদের পেটি, ইন্ডিয়ান আর্মিরা পেটি প্যারেড করেছে, আমাদের প্রতি মাসে মাসে হাত খরচ দিচ্ছে, আমরা সেটা পাইছি। 3 মাস পরে আমরা ওখান থেকে ছাড়া পাইছি। তা যে আপনারা এখন যার যার বাড়িতে যান, আপনারা কিছু কর্মটর্ম করেন বা লেখাপড়ি করেন, এই অবস্থা মোটামুটি আমাদের ছেড়ে দিব। এত কিছু করার পরে দেখেন এই দেশে আমরা কি চাইছিলাম, কি পাইলাম। একটা মন্ত্রী আসল মুক্তিযোদ্ধাদের উপর এরকম জুলুম করে আমার সাথে, তখন তো থানা হয় নাই, গোয়ালন্দ থানা হয় নাই, গোয়ালন্দ আমাদের ভিতরে ছিল। গোয়ালন্দের একজন মুক্তিযোদ্ধা, তার নাম বসার, সে ভদ্রলোক, সেই ছেলেটাও আমার সাথে ছিল। একসাথে আমরা একসাথে অস্ত্র একই ক্যাম্পে ছিলাম, এই সালাউদ্দিন গ্রুপেরই একই ক্যাম্পের লোক।
ভাগ হয়ে তারা পড়ে গেছে এখন গোলন্দের ভিতরে। তা এখন কত লিস্ট তাকেও এরকমভাবে ফেলাইছে, এই যে এসপির যে এটা যে বাবা চাচা এরা এই অপকর্মগুলো করছে। তা এখন কথা হলো কি যে একটা জিনিস দেখলাম যে উপরে যাদের হাত আছে তারা অনেক কিছুই এই ধরনের কইরা আমার মনে হয় আওয়ামী লীগটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। সবাইরা কিছু কিছু লিডাররা যারা এই অপকর্মগুলো করছে তারা এই আওয়ামী লীগটা বা এই সরকারের সজাগতা এর কার্যক্রম এমনভাবে করছে, তারা সজাগতা মানুষের মনের থেকে তারা সরে গেছে, যার পরিপ্রেক্ষিতে আজকে এই অবস্থা সৃষ্টি হচ্ছে বর্তমান আমার মনে হয়। হ্যাঁ, যাই হোক, অনেক কথা বললাম, তো এটাই ছিল আমার সংক্ষিপ্ত মোটামুটি ইতিহাস। সুন্দর